গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা সার্জিসের। এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে গ্রেপ্তার এবং সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। আমরা সেটির অপেক্ষায় আছি। আগেই নির্বাচন নয়, গণহত্যার বিচার চায় জনগণ। কক্সবাজার জেলা কর্মী সম্মেলনে বললেন জামায়াতের আমির। বান্দরবানে হবে স্থলবন্দর, জানালেন নৌ উপদেষ্টা। আগামী বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ কমবে পরিকল্পনা, বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। দেখছেন সংবাদ। গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত হয়েছেন অন্তত 15 জন ছাত্র জনতা। তাদের মধ্যে গুরুতর 7 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের দেখতে গিয়ে হামলাকারীদের কঠিন শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মী নজরুল ইসলাম এবং তারেক মাহমুদ সুজনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। শুক্রবার রাত 9টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমে পতিত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ছাত্র জনতার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরে আহত হয় বেশ কয়েকজন। অধিকাংশরই হাত পা ভেঙে অবস্থা খুব বাজে বানিয়ে ফেলছে এবং এগুলো চিহ্নিত ছাত্রলীগ এবং তারা ফেসবুকে সহ বিভিন্ন জায়গায় ওপেনলি উল্লাস করতেছে। আগামী 12 ঘন্টার ভিতরে যদি এদেরকে গ্রেপ্তার না করা হয়, আমরা ছাত্র সমাজের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী গুরুতর আহত 20 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। আমাদের কল দেওয়া হয়েছে আমাদের সিনিয়র ভাইকে যে ওই জায়গায় ভাঙাচোরা করা হচ্ছে, তোমরা আসো। আমরা গেছি, পরে মনে করেন যে আমরা ট্যাগের মাধ্যমে করে গেছি। দেখতে গিয়ে যারা ভাঙ্গি করছে তারা পলাইছে, আমরা আটকা বেড়ে গেছি। মসজিদে মাইকে এমনকি অ্যানাউন্স করা হয়েছে যে তাদের বাড়িতে ডাকাত পড়ছে, এই কথা বলে আমাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। আহতদের দেখতে রাতেই ঢাকা মেডিকেলে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। শনিবার সকাল 11টায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন তিনি। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। হামলায় জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করা হয়েছে বলে জানান গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে হামলার প্রতিবাদ ও বিচার দাবি করে সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও আওয়ামী সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি ঘোষণা দেন। সার্জিস আরও বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 16 জন আটক হয়েছেন। আজকের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা যে হামলা করেছে, এই হামলার প্রতিবাদে আমরা এখানে আজকে মার্চ টু গাজীপুর ঘোষণা করেছি। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, অবৈধ সম্পত্তিগুলো ক্রুপ করে সরকারি সম্পত্তি পরিণত করতে হবে। তাছাড়াও আমাদের এই যে যারা কালকে হামলার সাথে জড়িত ছিল তাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই মুহূর্তে কি অবস্থা গাজীপুরে? সার্বিক পরিস্থিতি জানাবেন।
ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল 10টা থেকে কিন্তু ছাত্রদের উপরে হামলার প্রতিবাদে কিন্তু দফায় দফায় মিছিল, স্লোগান এবং গাজীপুরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখন অবস্থা এখানে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে আসছেন এবং এসে কিন্তু ওনারা পুলিশের উপরে কিন্তু মানে কথা বলছেন এবং দফায় দফায় আমরা দেখেছি যে তাদের যে দাবি দেওয়া ছিল অবিলম্বে হামলাকারী যারা এই ঘটনা ঘটিয়েছে এবং ছাত্রদের উপরে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা 16 জন গ্রেপ্তারের খবর কিন্তু পেয়েছি এবং এখন ঢাকা, আপনারা জানেন যে ঢাকা গাজীপুর যে সড়কটি রয়েছে অর্থাৎ এই আঞ্চলিক সড়কটি কিন্তু অবরোধ করে কিন্তু তার সাধারণ যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তাদের দাবি হলো যে সন্ধ্যার মধ্যে পুলিশ একটি ভালো রেজাল্ট না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়ক ছাড়বেন না। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বক্তব্য রেখেছেন সার্জিস আলম, উনি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন যে এখানে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখব কি প্রশাসন কি ধরনের ভূমিকা নেয় এবং যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তখনই তারা বিবেচনা করবে। এছাড়া কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি ঘোষণা অব্যাহত থাকবে সেটাও কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলা প্রশাসনের সামনে অবস্থান করছি প্রধান ফটকে। এখানে কিন্তু দফায় কিন্তু মিছিল, শিক্ষার্থী যারা রয়েছেন এখানে যোগ দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছেন এবং কালকের যে ঘটনা অর্থাৎ মুজাম্মেল সাহেবের বাড়িতে যে ছাত্রদের উপর হামলা করা, সেই হামলার রোধ করে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা বলার চেষ্টা করছেন যারা তাদের উপর হামলা করেছে অর্থাৎ নিরীহ যে শিক্ষার্থীদের উপরে ছাত্র বৈষম্য নেতা হামলা করেছে, এর প্রতিবাদ কিন্তু আজকে সাধারণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু ঢাকা থেকে গাজীপুর আসছেন এবং এখন কিন্তু সব সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করছেন। তো এই ছিল আমার কাছে ইশিকা গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে বিস্তারিত জানছিলাম। এদিকে গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন চট্টগ্রামের শিক্ষার্থীরাও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, কি বলছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। আমি আছি এখন চট্টগ্রামের চট্টগ্রামে ছাত্র সমাজের সবাই আজকে আবার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের এরা আন্দোলন করেছে এবং তাদের দাবি হচ্ছে এই প্রতিবাদ জানাচ্ছে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং তারা এই যে ফেসিবাদ সরকার ছিল এই সরকারকে একেবারে নিষিদ্ধের দাবিতে তাদের এই মানববন্ধন করছেন বলে জানিয়েছেন তারা। এই মুহূর্তে তারা যে বক্তব্য রাখছিলেন এই বক্তব্য আমরা সরাসরি শুনছিলাম। হাসিনাকে দেশে আনার জন্য আপনি কি করেছেন? আপনি এই বিপ্লব চলাকালীন, আপনি আন্দোলন চলাকালীন আমাদের ছাত্রদেরকে ভাতের প্লেট থেকে ছুড়ে নিয়ে আসছেন। আপনি কাউকে বাসায় থাকতে দেননি, এরকম পরিস্থিতি করেছেন। এই হাসিনাকে দেশে আনার জন্য আপনি কি করেছেন? এই আওয়ামী লীগকে, এই ছাত্রলীগ প্রকাশ্যে এসে কিভাবে রাতের অন্ধকারে কিভাবে এখানে স্লোগান দেয়, কিভাবে আমার ভাইদের। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জানছিলাম আমরা বিস্তারিত সহকর্মীর কাছে। এখনই নির্বাচন নয়, আগে 24-এর গণহত্যার বিচার চায় জনগণ বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কক্সবাজার সরকারি কলেজ ময়দানে দলীয় কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। এই সময় তিনি রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখার এবং দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের উস্কানি থেকে জনগণকে সজাগ থাকতে আহ্বান জানান। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং দলটি ক্ষমতায় এলে দাবি পূরণের জন্য রাজপথ অবরোধ করতে হবে না। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না হতে পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের সব সেবা সংস্থার সমন্বয়ে যৌথভাবে কাজ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ব্যাপারীপাড়া খাল খননের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সাংবাদিকদের জলাবদ্ধতা নিয়ে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী বর্ষার আগেই প্রকল্পের উন্নয়ন কাজ দৃশ্যমান হবে। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এখন আমাদের চোখে দেখার বিষয় হচ্ছে জনগণ কত দ্রুত জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে, সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এইখানে কার কি হয়েছে না হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুত যে সমস্ত কাজগুলো করলে জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেই কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের মাঠ ও বাজার। মৌসুম শেষের পথে তাই ফুল সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার অন্তত ৩০০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন এখানকার ফুল চাষিরা। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছার গদখালী, সেখানে মাঠ জুড়ে ফুটেছে নানা রঙের ফুল। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে দেরিতে চাষাবাদ শুরু হয়। তবে এবারও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের পরিচর্যায়। এই বিক্রির ওপর সারা বছরের লাভ লোকসানের হিসাব নির্ভর করে ফুল চাষিদের। সামনে 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ দিনগুলো কেমন যাবে, আশা রাখি যে ভালো যাবে। 1 বিঘা জমিতে ধান করলে খুব বেশি হলে 30,000 টাকা, আর 1 বিঘা জমিতে যদি ফুল চাষ করা হয় তো ওই জমিতে 1 লাখ 1.5 লাখ টাকা আশা করা যায়। এছাড়া ফুলের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। ফেব্রুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর গদখালী। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিনতেও আসেন ফুলপ্রেমীরা। এবার মাঠের দিকে এসে গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। আলহামদুলিল্লাহ, বেচাকেনা খুবই ভালো। সারাদিনে ব্যানের উপরে ব্যস্ত আছি, খাওয়ার সময় নেই। প্রতি সিজন পার করে একজনে 1.5 লাখ টাকা করে থাকে দোকানদার প্রতি। এদিকে এবছর প্রায় 620 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানায় কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। বাঙালির 12 মাসের 13 পার্বণ বলেই বছর জুড়েই থাকে ফুলের চাহিদা। এসব দিনকে কেন্দ্র করে ফুল চাষ করেন গদখালীর চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরের নদে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে আলাদা 2টি স্থান থেকে নিখোঁজের 3 দিন পর উদ্ধার করা হয় মিরাজ ও কুলসুমের মরদেহ। স্বজনরা জানান, গেল বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির কাছের কুমার নদে গোসল করতে নামে তরমুগরিয়া এলাকার লিটন মাতবরের 7 বছরের ছেলে মিরাজ। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সে। মিরাজকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় 13 বছরের বোন কুলসুম। তারপর দুজনেই নিখোঁজ হয়। স্থানীয়দের পাশাপাশি টানা 3 দিন অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। শনিবার সকালে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে নদের ধানতলি এলাকায় পাওয়া যায় মিরাজের মরদেহ। এর কিছু সময় পর পাওয়া যায় কুলসুমেরও মরদেহ। ফেনীতে পুলিশ পরিচয়ে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন 3 জন। শনিবার দিবাগত রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়া গ্রামের রবীন্দ্র কুমার করের বাড়ির চন্দ্রন কুমার করের ঘরে এই ঘটনা ঘটে। চন্দ্রনের স্ত্রী জানান, রাত আনুমানিক 2টোর দিকে একদল ডাকাত নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ঘরে আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে দাবি করে দরজা খুলতে বলে। পরে ঘরে ঢুকে আলমারির চাবি চেয়ে না পেয়ে এলোপাতাড়ি মারধর করে বলেও জানান তিনি। এ সময় ডাকাত দল নগদ 27,000 টাকা, প্রায় 2 ভরি ওজনের গয়না নিয়ে যায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়।